বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের আইন, 1 নং আইন। এই আইনের আমরা আজকে 10ম অধ্যায়ের শেষ এবং 11 অধ্যায়ের একটা ধারা, এই ধারার মধ্যে দিয়ে আমরা শেষ করব। যতগুলো ধারা পড়ব 10টা মতো, উল্লেখযোগ্য হলো 3টে ধারা। 3টে ধারা খুব করে বুঝে নেবেন, বুঝবেন। 69, 70, ভুল কইছি, 59, 60, 61, 159, 160, 161, ঠিক আছে। আরগুলো তেমন কোনো বিষয় না, ওগুলোতে প্রশ্ন আরো 1861 সালের আজ অব্দি আসে নাই, চিন্তা ভাবনার কারণ নেই। দেখেন কত সহজ। আরো সাজেশন দিয়ে দেবেন, দ্বারা মাত্র 130টি। আর এমসিকিউর জন্য এগুলো একটু বললাম, দেখবেন এমসিকিউ পাঠিয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন এখন 157 দ্বারা বলছে, একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করার জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে। তাহলে একই বিষয় সম্পর্কে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য, মানে একটা বিষয় সম্পর্কে সাক্ষী পূর্বে সাক্ষ্য দিছিল, তার পরবর্তী সাক্ষ্য প্রমাণ করার জন্য, একই বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য মানে পরে যে সাক্ষ্য দেবে সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে। শিরোনামটা এরকম। আসেন ভিতরে কি কয়েছে বলি, তারপরে ব্যাখ্যা। সাক্ষীর সাক্ষ্য সমর্থনের জন্য সংশ্লিষ্ট বিষয় যখন ঘটিয়াছিল সেই সময় বা তার নিকটবর্তী কোনো সময় উক্ত বিষয় সম্পর্কে সাক্ষীর দেওয়া বিবৃতি, অথবা বিষয় সম্পর্কে তদন্ত করিবার ক্ষমতা সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট পূর্ববর্তীকালে সাক্ষীর দেওয়া বিবৃতি প্রমাণ করা যাইতে পারে। সহজ হিসাব। শিরোনাম যেমন কঠিন হয়েছে, এটা সহজ আছে। সহজ কি বলতে শুনবেন। একই বিষয় সম্পর্কে বিষয় হলো একটা বিষয় পুলিশ তদন্ত করে, মনে রাখুন, সহজ করে বলবো, রেকর্ডিং দিয়েছি। একটা বিষয় পুলিশ তদন্ত করে। আপনারা নারী ও শিশুতে পড়ছেন, অন্যান্য পড়ছেন, 61তে পড়ছেন ফৌজদারি কাজে। কোনো বিষয় ঘটনা সম্পর্কে যদি কেউ জানে, অবগত থাকে, তিনি যদি সাক্ষ্য দিতে চায়, ওই ঘটনা সম্পর্কে বলতে চায়, তাহলে নারী ও শিশুতে কি করে পুলিশ অফিসার, ওর জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতে যায়। আর এমনি দণ্ডবিধি যে অন্যান্য অপরাধ আছে, যদি এরকম কোনো বিষয় সে জানে বা অবগত আছে, বা ওই বিষয়ে তিনি ব্রিফ করতে চায়, বা পুলিশ অফিসারের দরকার হয়, তাকে কি করে তলব করে ওই বিষয় সম্পর্কে তার মতামত নেয়। কি জানেন, কি দেখছিলেন, সেই বিষয়টা এনে বলছে। সেই উক্ত বিষয় সম্পর্কে সাক্ষীর দেওয়া বিবৃতি। তাহলে সাক্ষী যে ছিল বা দেখছিল, তিনি একটা বিবৃতি দিয়েছেন। বিষয় সম্পর্কে তদন্ত মানে ওই ঘটনা সম্পর্কে তদন্ত করিবার ক্ষমতা সম্পন্ন কর্তৃপক্ষের নিকট। কন্টেনে পুলিশের নাম কেন ব্যবহার করে নাই, করিবার ক্ষমতা সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট। কারণ তদন্ত শুধু পুলিশ অফিসার করে এরকম কোনো বিধান নেই। তদন্ত পুলিশ অফিসারও করতে পারে, আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তিও করতে পারে। তাই সরাসরি পুলিশ ব্যবহার করে না। আপনারা জানেন, আমাদের অনেক সময় দেহ তল্লাশি বলার সময় বা ঘর বাড়ি তল্লাশি করার সময় ফট করে মহিলা পুলিশ কথাটা ব্যবহার করেন। এহেন কাজ কেউ করবেন না। মহিলা পুলিশ করলেন, সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসলেন, খুবই কম লোক। আর আপনি যদি বলেন মহিলা দেহ তল্লাশি মহিলা দ্বারা করবেন, তাহলে সবাই পেরিয়ে গেল। মহিলা পুলিশও আছে, মহিলা আনসার আছে, সেনাবাহিনীর আনসার, সেনা সদস্য আছে, সারা বাংলার নারী লোক আছে। তাহলে কেন আপনি ছোট করে মহিলা পুলিশ বলেন? এতে কিন্তু প্রশ্নের মান এবং আপনার জানার গভীরতা খর্ব হয়ে যায়। স্যার বলতে পারে আমরা কম জানি। তাহলে দেখেন এখানে আইন কত সুন্দর, বই দিয়েই পড়ে, বই দিয়ে বলে বুঝবেন। আজকে আমার এনাদি আইছিল আমাদের বাসায়, অপূর্ব নয়, তা বলছে আপনি যাও কন, সেটা তো দিয়ে বইয়ের ভিতরে সবই আছে, এই যে এই সপ্তাহ কন। তাই বললাম এগুলো তো বইতেই বলি, বানা অন্য কোনো টানার সুযোগ নাই, ও খুবই নতুন, ঠিক আছে। তাহলে এখন কি পারলাম, উক্ত বিষয় সম্পর্কে সাক্ষীর দেওয়া বিবৃতি, সে বিবৃতি দিয়েছিলেন, এবং বিষয় সম্পর্কে তদন্ত। তাহলে তদন্ত কিন্তু পুলিশ অফিসার না, পরিবার ক্ষমতা সম্পূর্ণ কর্তৃপক্ষের নিকট পূর্ববর্তীকালে সাক্ষী দেওয়া বিবৃতি প্রমাণ করা যাইতে পারে। তাহলে ওই যে উনি যে এই যে প্রথম পরবর্তীতে সাক্ষ্য দেওয়ার আইছে, এই যে পূর্বে তিনি দিয়ে আইছিলেন, তাহলে আগে আসছে কি পূর্বেটা প্রমাণ করে আসেন। পূর্বে যে আপনি পুলিশের কাছে দিয়েছেন, ওইটা প্রমাণ করে পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা যাবে। এতটুকু, এর বেশি জটিল আর কঠিন না। এতে প্রশ্ন আসতেও পারে, নাও পারে। এখন 158, এটা নিয়ে টেনশন নেবেন না। প্রমাণ এটা অনেকেই পড়েই না, আমরা তো একটু পড়ি। দেখেন, খেয়াল করেন, প্রমাণিত যে সমস্ত বিবৃতি 32 এবং 33 দ্বারা অনুসারে প্রাসঙ্গিক, সেইগুলো সম্পর্কে যে সমস্ত বিষয় প্রমাণ করা যাইতে পারে। এর বাংলাটা কেমন, ভিতরে তো পড়বো না, একটু গল্প পড়ে শেষ। এই যে 32 এবং 33 দ্বারা কিন্তু পড়ছেন মৃত্যুকালীন জবানবন্দি
খুব মনে আছে, এখানে 4 শ্রেণীর লোক আর 5 শ্রেণীর লোককে কিন্তু আদালত তলব করতে পারছিল না, আপনাদের সবার জানা আছে। কিন্তু 32-এর 1 লোক বাদ দেন, ও তো মারা গেছে। তাহলে ওই 32-এর 4 জনের একজন, 3 জন তো জীবিত আছে পৃথিবীতে। হয়তো কেউ প্যারালাইসিস হয়েছিল, সুস্থ হয়েছে, কেউ বিদেশে ছিল, দেশে আইছে। আর এই যে 33-এ ছিল 5 জন, 5 জনের মৃত্যু ডক্টর বাদ দেন, ও তো আর ফেরত আসবে না। বাকি 4 জন, এই বাকি 4 জন পরবর্তী যদি তারা বলে আর ফেরত আসে এবং মামলার কার্যক্রমে তাদের আবার ডাকা হয়, তখন তারা বলে না আমরা এই কথাগুলো বলি নাই। ঠিক আছে, ওই বিষয়ে যদি তারা অস্বীকার করে, সেই কথা আর প্রমাণ করা জাতি পারে, এতটুকুই। এটা তো আসবে না প্রশ্ন, এইটুকু মনে রাখেন। এমসিকিউটি বলি জানলেন এই সাক্ষ্য আইনের 32-33 সম্পর্কে 158 ধারা কথাটা বলে গেছে। ঠিক আছে, এই লোক কিন্তু ওইখানে শেষ হয়ে গেছিল, কিন্তু এখানে বলছে না, তারা আবার আসতেও পারে, ভালো হতেও পারে, যদি হয়ে যায় এরকম কিছুই বোঝাইছে। ঠিক আছে, এরপরে মূল দ্বারা আমরা এখন চলে আসেন স্মৃতি পুনরুজ্জীবিত করা। 100-তে 100 পড়বেন, 1000 কোটি বার পড়বেন, এটা বাদ দেওয়া যাবে না। 159, 160, 161 আজকের মূল পড়া এটি। স্মৃতি পুনরুজ্জীবিত করা, সাক্ষী যখন স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিলের অনুলিপি ব্যবহার করতে পারেন। তাহলে সাক্ষী কিরা বাংলা করে বলি, আগে আগে বাংলা করি। দেখুন আমাদের পুলিশের, আমরা পুলিশ দেবো, অন্য লোকের কাছে যাবো না। আমাদের দারোগা স্যারেরা মামলা তো সবাই দারোগা মনে করে, আমরা সবাই অফিসার, দারোগা স্যার তদন্ত করে না, করার পরে হাজার হাজার চার্জশিট, সুরতাল, তারপরে ওই ফাইনাল রিপোর্ট, কত কিছু জমা দিয়ে দেয়, কত কিছু তো তাদের মনে থাকে না। ওনাকেও সাক্ষী হিসাবে ডাকে, ওনার কেস ডায়েরি থাকে। তাহলে মামলার সিডিমিডি জমা দেওয়ার পরে মামলা চলে গেছে এক জায়গায় আরেক জায়গায় চলে যাওয়ার পরে ওনাকেও সাক্ষী হিসাবে ডাকা হয়। তাহলে উনি যে আয়ু ছিল, উনি এসে সাক্ষ্য প্রদান করবেন। তাহলে কি বলছে, স্মৃতি পুনরুজ্জীবিত করা, সাক্ষী যখন স্মৃতি পুনরুজ্জীবিত করা দলিলের অনুলিপি, তাহলে উনি লেখছে। তাহলে এই যে ঘটনা, ওই কাগজ যা পাবে আপনার হাতে দেবে, ওই সমস্ত কিছুই দারোগা লেখছে, তদন্তকারী কর্মকর্তা লেখছে। কিন্তু আমি আপনি যে সাথে ডিউটি করছিলাম না, খেয়াল করেন, আমার আপনার দিয়ে বুঝে, কারণ আমরা একসাথে ডিউটি করে শিশুদের নাম ছিল, আমরাও কিন্তু স্বাক্ষর করছিলাম ডকেটের ভাই। এই ঘটনা দেখছি, অস্ত্র মামলার করি, মাদকের করি, অপর কোনো মামলার করি, আমরা ঘটনার সময় উপস্থিত ছিলাম, দেখছিলাম বা জানি, আমরাও সই করছিলাম, বা আদালত দেখলো ডিউটিতে কি ডাকা ছিল, ওদেরও সাক্ষী হিসাবে ডাকো। এবার আমরা গেলাম, তাহলে দারোগাও গেল, এবার আমরা গেলাম। এখন দেখেন, আর এটা সহজ করে বুঝাই, ওই যে যখন ওই ওই সুরতাল রিপোর্ট করে, সুরতাল রিপোর্ট করার সময় ওই তদন্তকারী কর্মকর্তা যা লেখে, উপস্থিত লোকজনের কথার সাথে যদি মিলে যায়, তাহলে উপস্থিত লোকজন ওইটাতে সাক্ষ্য করে না, সম্মতি পোষণ করে না, তাহলে ওদের লোকেও তলব করে, ওই সমস্ত লোক সাক্ষ্য হিসাবে আহ্বান করা যায় এবং আসবে। তারাও কাছে না, এই ঘটনা সম্পর্কে আমরা দেখছি, তারাও সাক্ষী দিতে পারে। ঠিক আছে, এই আরেকজন লোক কিরা সাক্ষী দেবে, এই বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞ লোক কিন্তু ওনাদের যারা রিপোর্ট দেয়, ওটা তো কোনো পক্ষের না। ঠিক আছে, ওটা কোনো পক্ষে না, ওনার এটা মতামত দিয়েছে, এই মতামত ওনারা দিয়ে শেষ করতে পারে। তা আদালত যদি প্রয়োজন মনে করে, তাহলে তলব করতে পারে, উনি সরাসরি আদালতে এসেও সাক্ষ্য প্রদান করতে পারে। তাহলে সহজ, কোনো টেনশন নিলেন না, একবার মনে মনে করেন দারোগা, তারপরে আমরা, তারপরে পাবলিকও আছে, তারপরে হলো বিশেষজ্ঞ। এই 3 শ্রেণীর লোক এই লেখার উপর ব্রিফ করবে। কিন্তু এই 3 শ্রেণীর লোকের ভিতরেই দেখেন, আমরা কিন্তু এই ঘটনা সম্পর্কে অনেক জায়গায় মামলার সাক্ষী শপথ দারোগা হয়। আবার ওই বিশেষজ্ঞ যে ব্যক্তি আছে, উনিও কিন্তু বিভিন্ন মামলার রিপোর্ট দিয়ে থাকে। কোন মামলার কোন রিপোর্ট, ওই তো ডকেটের ভিতরে আছে, এখন উনি না দেখলে বলতে পারবে এটা বিষ খাওয়া না মার্ডার করা, নাকি অ্যাসিড মারা, নাকি গাঁজা মদ খাওয়া, তার পরীক্ষা নিরীক্ষার কথা বলছিল, এই সম্পর্কে ওনার ধারণা না থাকলে ওনারা ডকেট দেখে। ওনরা বলতে ওই যারা এই বিষয়টা আসছে, এই মামলার আয়ু ধরবেন, তারপরে সহজ বুঝাতে হবে। আর মামলার আয়ু আমাদের পুলিশের দারোগা বা তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর স্যাররা, এরপরে আমরা, এরপরে হচ্ছে ওই বিশেষজ্ঞরা। এখন আসেন বই পড়ি, তাহলে আর সহজ হবে। 159, সাক্ষী সাক্ষ্যদানকালে যে আদান প্রদান সম্পর্কে তাহাকে প্রশ্ন করা হইতেছে, সেই আদান প্রদান সময়ে যা তিনি নিজে লিখিয়াছেন। তাহলে কিরা লেখছিল, এই যে আদান প্রদান, কথার আদান প্রদান, এই যে তিনি নিজে লেখছেন, তাহলে আয়ু লেখছিল নিজে, তাহা দেখিয়া তাহার স্মৃতি পুনরুজ্জীবিত করিতে পারবেন। তাহলে দেখা যায় যে মিষ্টি কথা কিন্তু আর করেনি, বানা বাড়তি নিয়ে যেমন সুযোগ নেই। তাহলে তিনি যে লেখছিলেন, এই কথাগুলো উনি তদন্ত করছেন, উনি লেখছেন, তাই এই বিষয়ে উনি স্মৃতি পুনরুজ্জীবিত, অথবা আদান প্রদান মনে জাগরুল অথবা আদালতের সঙ্গত মনে করেন, এমন সময় এত কিছু পড়ার দরকার নেই।
মানে এই একটা লেখা ব্যক্তি, যে আমি এত সময় বক্তব্য দিলাম, আসলে লেখা ব্যক্তি তারকা আছে কিনা তা পাইছেন। এখন আসেন 2 নম্বর, সাক্ষী অন্যের দ্বারা লিখিত কিছু দেখাইয়া তার স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন। সাক্ষী অন্যর দ্বারা লিখিত কিছু, মানে লেখাটা অন্যের, লিখিত কিছু দেখিয়া তার স্মৃতি পুনরুজ্জীবিত করতে আমরা, তাহলে এই যে সারে লেগে দিয়ে গেছে, আমরা তো সব পড়িয়েছিলাম না, তো তার লেখা দিয়ে আমরা পুনরুজ্জীবিত করলাম, যা তা পূর্ববর্তী সময়ে তিনি পড়িয়াছিলেন, যদিও এমন হয় পড়িবার সময় উহা সত্য বলে তিনি জানিতেন। মানে আমরা যখন পড়ছিলাম ওগুলো সত্য মনে করে জানতাম। এরপরে 2 নম্বর দেন, আমি নাম্বারিং করে থুইছি, তুই এভাবে পড়ছিলাম, সাক্ষী যখন কোনো দলিল দেখিয়া তার স্মৃতি পুনরুজ্জীবিত করিতে পারেন, তখন তিনি আদালতের অনুমতি নিয়ে সেই দলিলের নকল দেখিতে পারেন। তাহলে উনি যখন ওই দলিলের নকল দেখবে, মূল দলিল তো আদালতে থাকবে, ঠিক আছে, নকল দেখে দেখেন আমরা গেলে ডকেট ছেড়ে দেয়, বা যারা পাবলিক তাদের কাছে নকল কপি দেয়, ফটোকপি, লিথোগ্রাফি পড়ছিলাম না, ওইগুলোটা দেয়। তবে শর্ত থাকে যে আদালতের অনুমতি দেওয়ার পূর্বে সন্তুষ্ট হইবেন যে মূল দলিলটি দাখিল না করিবার যথেষ্ট কারণ আছে, মানে মূল দলিল দাখিল করে নাই বা দেয় নাই, তার যথেষ্ট কারণ আছে। এরপর 3 নম্বর, বিশেষজ্ঞরা তাহার পেশা সম্পর্কিত নিবন্ধনী দেখিয়া স্মৃতি পুনরুজ্জীবিত করবেন। তাহলে 3টেই পালেন, যে 3 ধরনের লোকের নাম বললাম, এইভাবে যে লিখেছিল আমরা দেখে পড়েছিলাম, আর একজন বিশেষজ্ঞ। তাহলে এই বিষয় সম্পর্কে আমরা পুনরুজ্জীবিত সাক্ষ্য দেওয়ার যোগ্য হয়ে গেলাম। আমরা কিন্তু যোগ্য সাক্ষী সম্পর্কে বলতাম, সাক্ষীর যে উপস্থাপন, এইগুলো বিষয় সাক্ষী সম্পর্কিত। এখন আমরা এই স্মৃতি পুনরুজ্জীবিত করলাম, দেখে নিলাম। এখন আসেন 160, 60 কি বলছে, এই যে আপনি যে দলিলটা পড়লেন, এই যে আমরা যে দলিল দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করলাম, ওই দলিলের ভিতরে যা দেখছেন ওই সম্পর্কে সাক্ষ্য দেবেন, অন্য দলিল অন্য কথা যে আপনি বলবেন না, এই কথাটা এনে বলছে। 160 বলছে, হয়তো পড়লে বুঝবেন, আমি আবার ব্যাখ্যা করে বুঝে দেবো, রিডিং করেও দেবো, কারণ এটা গুরুত্বপূর্ণ, সেটা তো পড়াই লাগবে। এখন আসেন 160 হচ্ছে আলোচ্য 159 দ্বারা উল্লেখিত দলিলের বর্ণিত বিষয় সম্পর্কে সাক্ষ্য। শিরোনাম পড়বেন, দলিল, যে দলিল দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করছেন সেই দলিল সম্পর্কে সাক্ষ্য দেবেন। সাক্ষী যদি নিশ্চিত থাকেন কোনো দলিলের সংশ্লিষ্ট বিষয়সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, তবে সেই বিষয়াদি সাক্ষীর সুনির্দিষ্টভাবে স্মরণ না থাকলেও সেই বিষয়াদি সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে পারেন। মানে যে দলিল তিনি দেখছিলেন তার যে স্মৃতিতে আসে, তিনি এই দলিল সম্পর্কেই সাক্ষ্য প্রদান করবেন, এতটুকুই, ঠিক আছে। উদাহরণের পর্ব না। এবার 161 কি বলছে, স্মৃতি পুনরুজ্জীবিত করিবার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার। তাহলে বিরোধী পক্ষের অধিকার, এটা হচ্ছে যারা মামলার পক্ষে আর বিপক্ষে। পক্ষে লোক তো জানে এই ছিল, বা আর যারা মামলার আয়ু, আমরা যারা তৃতীয় পক্ষ, যারা আয়ু, তো আমরা তো আমার রাষ্ট্রপক্ষের সাক্ষী, আর তৃতীয় পক্ষের হচ্ছে লোকে বিশেষজ্ঞ। এখন এই কয় শ্রেণীর লোকের চলে গেছে সাক্ষ্য দেওয়া। এখন আছেন বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ এসে বলছে যে আপনাকে, যে আপনি যে দলিল দেখছেন, আমি আপনি যে দলিলের উপর ব্রিফ করতেছি, এখন এই দলিলটা আসলে কিভাবে কি লেখা আছে বিরোধী পক্ষ না দেখলে তো আপনার আমার জেরা করতে পারবে না। তাহলে এই বিরোধী পক্ষ এই দলিল দেখার অধিকার রাখে। তার আগে অন্যটা কথা পড়ে আসি, অন্যটা কথা বলে আসি। সিডি আছে না, কেস ডায়েরি, মামলা তদন্ত সম্বলিত ডায়েরি, কে কে দেখতে পারে কে কে দেখতে পারে না, এইগুলো কিন্তু আমরা পিআরবিতে পাবো, হুবহু পাবো, সুন্দর সুন্দর কথা। তা দেখবেন সিডির আমার এক স্যার পড়াতে যা বলছিল যে এলো গোপনীয় দলিল কারোর দেখান যায় না। তো ভালো কথা, দেখান যখন যায় না, দেখতে দেখতে একে একে সবাই তো দেখলো, বিরোধী পক্ষ দেখলো, এই ধারাটা পড়াতে এসে ওই কথাটা উনি বলছিল। 23 সালের ঘটনা আমার আজও মনে আছে। পরে আমু পত্রিকা দেখলাম, আসলেই তাই। এই সিডি কি ডাকরা দেখে কেউ বলতে পারবেন? 9 জন, আমাদের ক্লাসের সদস্য সংখ্যা কিন্তু 11 জন, 2 জনটা সরাই নিয়ে গেছি হাবিলদার গ্রুপদের সাথে, বুঝছেন। না পারলে নাই, আজকের পড়ার সাথে এটা পড়া না, তো সাক্ষ্যয়ন। তাহলে দেখেন এটা কিন্তু গোপনীয় দলিল, তাই না জয়? কিন্তু সেই দলিল দেখতে দেখতে কিন্তু বিরোধী পক্ষরাও দেখলো। ওই সিডি কিন্তু দেখে আদালতে দেখবেন প্রশ্ন করে যে আপনি কয়টার সময় গেছিলেন, এই 5টার সময়। তাহলে 5টা 10, ওখানে কিলোমিটার হলো 3, তাহলে এই 3 কিলোমিটার তো 5 মিনিট করে লাগলো 15 মিনিট, তাহলে আপনি এটা লেখলেন কে? ধরে বসে, ঠিক আছে, সিডি দেখে আর কয়। আমি দেখছি ওগুলো, কোর্টে ছিলাম, ঠিক আছে। আসেন এখন বই পড়ি। ধন্যবাদ আপনারে। স্মৃতি পুনরুজ্জীবিত করিবার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরোধী পক্ষের অধিকার।
উপরের দুইটি ধারায় যে সমস্ত বিষয় উল্লেখিত হয়ে আছে, মানে দুটি বিষয় কি উল্লেখ করেছিলেন, ওরা মূল দলিল দেখছে, স্মৃতি পুনর্জীবিত করছে, ওই দলিল সম্পর্কে ব্রিফ করছে, 60টি ওই দলিল সম্পর্কে ওরা সাক্ষ্য দিয়েছে। হ্যাঁ, উল্লেখ করেছেন বিরোধী পক্ষ চাইলে তাহা অবশ্যই আদালত দাখিল করিতে হইবে, মানে বিরোধী পক্ষ যদি চায় অবশ্যই আদালত দেবে, বিরোধী পক্ষ দেখাইতে হইবে। বিরোধী পক্ষে ইচ্ছা করিলে সাক্ষীকে উহা সম্পর্কে জেরা করিতে পারবেন। তাহলে ওই দলিল সম্পর্কে সাক্ষ্যকে জেরা করবে। সহজ পড়া তাহলে আবার সংক্ষেপে কই 159, কারণ দামি পড়া তো। 159 আছে স্মৃতি পুনরুজ্জীবিত করা, খেয়াল করবেন সংক্ষেপে। স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য আমাদের পুলিশের যা আয়ু, ওনারা এইগুলো দেখে বা তদন্তকারী কর্মকর্তা দেখে, কারণ উনি অনেক মামলা তদন্ত করে, দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করে সাক্ষ্য দেয়, আদালতে যায়। আরেকজন কারা, আমরা নিচের দামের লোক স্যারের সাথে থাকি, আমরা ওইতে সইটই করে বসি, সাক্ষী আবার সিসি মূল্যেও সাক্ষী হলে আমাদেরও তলব করে। আর একজন পাবলিক আছে, পাবলিককেও ডাকে, পাবলিক আছে সাক্ষী ডাকে, ওই ঘটনার সময় জানে সে সম্মতি দিয়েছে, তখন তাকেও রাখতে পারে, তিনি ওই স্মৃতি দেখতে পারেন। এরপরে কি বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞরাও যে রিপোর্ট দিয়েছে তারা দেখে এসে বলতে পারে আমি আমার দেখা লাগবে আমি কি রিপোর্ট দিয়েছিলাম, দেখে উনি ওই এরপরে আপনি 60টি বলতে চাইছে, আপনি যে কাগজটা দেখলেন, যে ডকেটটা দেখে সাক্ষ্য দিতে আসলেন, ওই কাগজের উপরে সাক্ষ্য দেবেন। 160 বলতে ওর বাইরে দেন না, আপনি যে বিষয়ে আছেন বিচার প্রাসঙ্গিক, ওই কাগজই হলো আপনার মূল। স্মৃতি পুনরুজ্জীবিত করছেন ওই সম্পর্কে ব্রিফ করবেন, আলহামদুলিল্লাহ করছেন। এখন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে গেল, এখন আছেন বিরোধী পক্ষ কয়েছে কি স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত যে লিখন সম্পর্কে বিরোধী পক্ষ ওই দলিল ওই ডকেট চাবে এবং আদালত দেবে। দেখার পরে ওই আদালত থেকে ওটা নেওয়ার পরে বিরোধী পক্ষ আবার ওই সাক্ষীকে জিরা করবে। তাহলে তো জানেন জবানবন্দি জিরা পূর্ণ জবানবন্দি, মনে রাখবেন 138 থেকে 37, অবশ্যই 138 এর কথাগুলো ধারাবাহিকভাবে মনে রাখবেন, কিভাবে পূর্ণ জবানবন্দি গ্রহণ করা হয় সুন্দর করে লিখবেন, যদি আসে ছোট ছোট কলমে লিখবেন, দেখবেন ভালো দেখা যায়। এই চলে গেলে এরপরে আসেন 162 দলিল উপস্থাপন করা। দলিল উপস্থাপন করাটা কি, সাক্ষীকে দলিল দাখিল করিবার জন্য সমন দেওয়া হইলে থাকিলে উহা দাখিল উহা যদি তার দখলে থাকে, ক্ষমতাধীন থাকে, তাহলে সংক্ষেপে বলে, এগুলো দামি না। দলিল উপস্থাপন করতে বলে যার দখলে দলিল আছে বা যিনি আইনের অধিকার রাখেন বা তিনি উপস্থাপন করলে সমস্যা হয় না, তিনি আদালতে দলিল উপস্থাপন করতে পারেন, তিনি আদালতে দলিল উপস্থাপন করতে এই ধরনের সাক্ষ্য গ্রহণ, এটা কি এটা দলিলের সাক্ষ্য হিসেবে গ্রহণ করে, ঠিক আছে। এই দলিল চাইলে পরে আদালত যদি চায় তাহলে এই সাক্ষী উপস্থাপন করে, আর যদি এটা উপস্থাপন না করেন তার জন্য শাস্তির বিধান আছে, শাস্তি দিন না যায় আমরা প্যানেল করে যাব না। তাহলে দলিল উপস্থাপন, যে মামলার কাজে দলিল লাগে, আদালত যদি সমন দেয় বা আদেশ দেয় তাহলে আপনি দলিল উপস্থাপন করবেন, বা আপনি যদি ক্ষমতাবান হয় দলিল নিয়ে যাবেন। আচ্ছা গেলেন, এলে গেলে কত 162 তলবকৃত বা নোটিশের অনুসারে উপস্থাপন দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করুন। এই যে দলিল নিয়ে গেলাম আদালতে, নিয়ে যাওয়ার পরে ওইটা আদালত সাক্ষ্য হিসেবে ব্যবহার করতেছে, ওই আদালত কি করতেছে সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে। কোন দলিল, যে দলিল আদালত তলব করছিল, সমন আকারে চাইছিল যে দলিলটা নিয়ে আসেন আদালতে দেখবো দরকার প্রয়োজন, তখন 163 কি বলছে ওই দলিলটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে। আর 164 কি বলছে শুনবেন, এই যে আপনি দলিল নিয়ে আসছেন, 164 বলছে মামলার দুটি পক্ষ থাকে, পক্ষ হলে এক পক্ষ, যে পক্ষ মানে মামলার এক পক্ষ আছে, আর যে পক্ষের দলিল আনতে বলছিল ওই পক্ষ দলিল আনে নাই, ওই পক্ষ দলিল আদালতে উপস্থাপন করে নাই। কিন্তু যখন দেখতেছে ওই দলিল উপস্থাপন না করার কারণে হারিয়ে যাচ্ছি, পরাজয় নিশ্চিত, এরকম জানার পরে ওরা দলিল আদালতে নিয়ে আসতে গেছে, উপস্থাপন করতে গেছে, আদালত বলছে না, এখন ওই যে পক্ষ হাজির করার জন্য বলছিল ওই পক্ষের অনুমতি, আদালতের অনুমতি ছাড়া ওই দলিল আর সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে না। এই যদি পড়ি মুখস্থ করতে চান জীবন হবে না, মুখস্থ করবে না, বাংলা পড়া। এই অনলাইনের উদ্দেশ্য আমরা এটাই, আমরা বাংলা পড়ি, সহজ সরল স্বাভাবিক ভাষায় পড়বে। তাহলে 162 দলিল উপস্থাপন, যার কাছে দলিল আছে, যিনি ক্ষমতাধর অথবা তিনি দলিল দাখিল করতে মতো ক্ষমতাবান ব্যক্তি বা যার অধিকার রাখেন, এই ব্যক্তির নিকট যখন আদালত সমন দিয়েছে দলিল উপস্থাপন করার জন্য, আপনি দলিল উপস্থাপন করবেন, না করলে কিন্তু আপনার শাস্তি আছে। এরপর আসেন 163 কি বলছে, তলবকৃত নোটিশ বা দলিল, আপনার কাছে যে নোটিশ বা দলিল ছিল ওটা আপনি আদালতে নিয়ে আসেন, আদালত সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে। আপনারা জানেন 139 ধারায় কিন্তু দলিল রেখে দিয়েছিল, মনে আছে? দলিল কথা সম্পর্কে আরো পড়ছিলাম, ফৌজদারি কেস 94, এছাড়া কত পড়ছিলাম যেন ওই 104,
দলিল জব্দ করে রেখে দিচ্ছে না, 104 তো মানে, তাই না? এরকম তাহলে এই 163 আবার দেখেন এই দলিল এখন আপনার সাক্ষ্য হিসেবে ব্যবহার করতেছে। এখন কি করবে 164 যে লোকটা বেশি চালাক, যে আমি দলিল দিলে পারে হয়তো ওরা জিতে যাবে বা এরকম কোনো কিছু, এখন দেখছে দলিল না দেওয়ার কারণে দলিল উপস্থাপন তারই ক্ষতি হয় বা সে ক্ষতিগ্রস্ত বা হেরে যেতে পারে। এখন দেখছে আমি দলিল উপস্থাপন করব, কিন্তু চাইলেই হবে না। আপনাকে সুযোগ দিছিলাম, আপনি তো সেদিন দলিল উপস্থাপন করেন নাই। আপনি এখন যদি উপস্থাপন করেন, ওই যে বিরোধী পক্ষ দলিল যার জন্য আপনার দলিলের নোটিশ দেওয়া হয়েছিল এবং আদালত যে নোটিশের জন্য চাইছিল দলিলটা আমরা সাক্ষ্য হিসেবে ব্যবহার করবো, তখন আপনি দেন নাই। এখন এই আদালত আর ওই তার বিরুদ্ধে যার অবস্থান, এদের অনুমতি ছাড়া এই দলিল আদালতে দাখিল করা যাবে না। ঠিক আছে না? সহজ। জজ কর্তৃক এবার 165টাও দামি দ্বারা, একটা বাদ ভুলে গেছিলাম, 165 দামি দ্বারা। এই 65-র সাথে সামনের কিছু কথা বলবো। আসেন বাংলা করে বই তো রিডিং করা যায় না, কারণ পড়লি পরে উল্টো পাল্টা কথা বেড়ে নিজেরটা নষ্ট হয়ে যায়। নিরিবিলি পড়তে হবে, সামনে আপনাদের রেখে পড়লি কাজ করার মাথায়। 165 জজ কর্তৃক প্রশ্ন করিবার বা কিছু উপস্থাপন করিবার আদেশ দানের ক্ষমতা। এর বাংলাটা কি? জজ যেমন জজ যে কোনো সময় আসামি, সাক্ষী, বাদী, বিবাদীকে প্রশ্ন করতে পারে। উনি যে কোনো প্রশ্ন কোনো, তাহলে কি করবে? জজ জজ কর্তৃক প্রশ্ন করার ক্ষমতা রাখে, কোনো দ্রব্য বা বস্তু উপস্থাপন করার জন্য ক্ষমতা রাখে, ইঙ্গিতবাহী প্রশ্ন করার ক্ষমতা রাখে। জজ সব প্রকার ক্ষমতা রাখে, আদালতে যা চলে সব ধরনের। তার মানে আবার উনি আইনের ঊর্ধ্বে না। ওই যে 148 যারা পড়ছিলেন, এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নের উত্তর কি সে মানে মানে মূল ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ, মূল ঘটনার সাথে অসঙ্গতিপূর্ণ, মানে কি ওরা হচ্ছে লাগে, মানে যেটা হবে এই মূল বিচার্য বিষয় বা মূল অপরাধের সাথে যার আত্মনিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, মূল মামলার সাথে জড়িত এবং মূল 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 বিষয় অপরাধের সঙ্গে জড়িত, সেই বিষয় সংক্রান্ত যদি উনি প্রশ্ন করে, উনি যদি কোনো বস্তু দ্রব্য উপস্থাপন করতে বলে মানে জজ সাহেব, এবং যদি ইঙ্গিতবাহী করে বসে, তাহলে আমি আপনি প্রশ্নের উত্তরে সাক্ষী দিতে বাধ্য। সাক্ষী আসামি বাদীকে উনি করতে পারে। এই হলো সহজে নেন, তাহলে সহজ হবে। তার মানে আবার জজ কখন প্রশ্ন করতে পারে, কি কি ধরনের প্রশ্ন করতে পারে? জজ কি কোনো জিনিস উপস্থাপন করার জন্য নির্দেশ দিতে পারে, উনি কি ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারে, এরকম প্রশ্ন স্পেশাল ক্লাসে এরকম প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এতটুকু। তাহলে জজ কিন্তু আবার চাইলেই এই যে হটফট করে প্রশ্ন করতে পারবে না, যেটা মামলার সাথে সঙ্গতহীন, অযুক্তি যেগুলো যে ইস্যু আছে 148 149 ধারায় এই যে কথাগুলো পড়ে আসছেন, অ্যাডভোকেটের জন্য যে নিয়ম, ওনার জন্য সে একই নিয়ম, আইনের ঊর্ধ্বে কেউ না। এরপরে আসেন 166 জুরি বা কর্তৃক জিজ্ঞাসা করিবার ক্ষমতা, এগুলো আমাদের কোনদিন আসে না, বাদ। এরপরে 167 পরে খেয়াল করেন, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য অগ্রাহ্য করা হইলে তার জন্য নূতন করে বিচার করা হইবে না। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা, এখন হলো অধ্যায় শেষ, 11 অধ্যায় আমরা দেন পড়তে শেষ করে ফেললাম। 11 অধ্যায় 167 অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তার জন্য নতুন করে বিচার করা চলবে না। এর বাংলাটা কি শুনবেন? রিডিং পড়বো না। এর বাংলা হচ্ছে, একজন আদালত যখন রায় দিয়ে দিয়েছে, ধরেন আদালতের রায় দিয়েছে বা ডিগ্রি দিয়েছে, একজন যা বলতেছে, স্যার আপনি অমুকের কথা শুনে তার কথার উপর ভিত্তি করে আমার মামলা রায় দিয়ে দিলেন, স্যার কাজটা ঠিক করেন নাই, কাজটা সঠিক হয় নাই, তাহলে অন্যায়ভাবে কাজটা করছেন, এটা আমি গ্রাহ্য বা অগ্রাহ্য করার হইলে তার জন্য নতুন করে বলছে কি, এটা অগ্রাহ্য করলে সে মানল না, যে রিজাল্ট যে সাক্ষ্য দিল ঠুটকাবাজ, এর কথার উপর রায় দিয়ে দিলেন। আদালত বলতেছে না, রিজাউলের কথার উপর ভিত্তি করে দেয় নাই, এরকম আরো কয়টা সাক্ষ্য আছে রিজাউলের বাদেও সেম জাতীয় কথাই রাশেদুল আইয়ুব পুলিশ হেডকোয়ার্টার ঢাকা এরকম বলছিল, তার কথার উপর ভিত্তি করেই দিছি, অতএব আপনার বিচার পুনরায় করার আর সুযোগ নাই। আপনি যে রিজাউলের বিরুদ্ধে দোষারোপ করছেন, অন্যায়ভাবে সাক্ষ্য রয়েছে বা রিজাউলের অন্যায় কথার উপর ভিত্তি করে আমি রায় দিছি, এটা মিথ্যে। এই জাতীয় কথা আইয়ুব এবং রাশেদুল বলে গেছে, কিন্তু ওকে নাম বলবে না তো, মানে কথার কথা বোঝানোর জন্য বললাম। ঠিক আছে? অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য অগ্রাহ্য হইলে তার জন্য নতুন করে বিচার করা হইবে না। যদি এইভাবে তিনি অভিযোগ করেন, কথা যাচ্ছে না, বাকিরা শুনতেছেন? বাকিরা শুনতে পাচ্ছেন? কাদের উস্তাদ, আমার কথা শোনা যায়?